সংকটের কথা বলেছেন, অনেকগুলো চ্যালেঞ্জের কথাও বলেছেন। আসাদুজ্জামান রিপন স্বীকার করেছেন যে আসলে এই সংকটগুলো আছে এবং এটা আপনার বক্তব্য থেকে আমরা পেয়েছি, কিন্তু একটা সমাধান তো থাকতে হবে। সমাধানটা কি? শুরুটা তো ভালো হইতে হবে। না, সমাধানটা কি এটা তো আর আমার দেখার ব্যাপার না, কারণ আমি তো সমাধান দেওয়ার জন্য। আপনি বাইরে থেকে কি appropriate দেখছেন? না। আপনি তো দেখছেন যে এই জিনিসগুলো আমি ঠিক যে হচ্ছে না। জিনিসগুলো আমার কাছে অসঙ্গতি লাগে, যেগুলো আমার অসঙ্গতি লাগে, যেগুলি দেখে আমি মানে আতঙ্কিত হই, উদ্বিগ্ন হই, সেগুলি নিয়ে আমরা আলাপ করি। ওইটাই। এবং এখান থেকে সরকারি সিদ্ধান্ত নেবেন যে তাদের কোন পথে যাওয়া উচিত, কি করা উচিত, এটা তাদের ব্যাপার। তো আমরা যেগুলো দেখলাম সেগুলো নিয়ে আলোচনা করলাম যে এখন যেমন ধরুন কতগুলি বিষয় আছে সামনে কিন্তু আমরা বুঝতে পারছি যে সারের সংকট হবে। এখন এই সারের সংকট কিভাবে সরকার ম্যানেজ করবে, এটা কিন্তু সরকারকে কিন্তু এটা সিদ্ধান্ত নিতে হবে। এখনো কিন্তু অনেক অর্থনৈতিক সংকট থেকে আমরা বেঁচে আছি কেন জানেন? আমাদের রেমিটেন্স কিন্তু বেড়ে গেছে অলরেডি। যে আপনার যেটা আমরা আশঙ্কা করছিলাম যে ইরান যুদ্ধের কারণে কমবে বোধ হয়, কিন্তু কমেনি। গত কয়েকদিন দেখলাম রেমিটেন্স বাড়া, এবং এটা আমাদের জন্য ইতিবাচক দিক। আবার এই সরকারকে দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু নানা ধরনের মানে সংকটের মধ্যে পড়তে হয়েছে, যেটা তাদের হাত ছিল না। সংকটই আছে। হ্যাঁ, যেমন জ্বালানি সংকট, এগুলো তো তাদের কোনো হাত নাই। কাজে এই সংকটগুলি কিন্তু ধারাবাহিকভাবে অন্য আরো অনেক ক্রাইসিসকে তৈরি করবে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ আছে। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, একদম সিম্পল উদাহরণ। আগের সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা সিদ্ধান্তের কারণে ওই সময় বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন, তার একটা মানে মূর্খতার কারণে আমি বলবো যে 5টা ইসলামী ব্যাংকে সে একীভূত করছে। এই 5টা ইসলামী ব্যাংকের টোটাল গ্রাহকের সংখ্যা হলো 75 লাখ। আপনি খালি ফিগারটা খেয়াল করেন, এই 75 লাখ লোকের টাকা পয়সা এই ব্যাংকগুলিতে ছিল, এখনো আছে। অনেকে হয়তো তার সারা জীবনের সঞ্চয় ওখানে রেখেছে এফডিআর করে, ওই টাকা দিয়ে তার সংসার চালায়। এই 75 লাখ লোককে এখন আপনি বলতেছেন তোমরা এখন টাকা পাবা না, মুখে বলেন না, এরা ওখানে যায়, টাকা দেয় না, টাকা পায় না, পায় না, টাকা ঢুকতে পারে 1000, 500, 2000 এমন করে পায়, আবার কখনো দেয়ও না। তো আপনি ভাবেন তো এই 75 লাখ লোকের যে ক্ষোভটা, ক্রোধটা, রাগটা, এটা আলটিমেটলি কোথায় যায়? সে কি জানে এই সম্মিলিত ইসলামী ব্যাংকটা কার কারণে হয়েছে? সে কি জানে এই ব্যাংকগুলি কেন ফল করলো? সে কি তারা এত লোককে চেনে রে ভাই? তাদের এত লোককে চেনার তো অর্গান নাই। তারা বলতেছে এই ক্রাইসিসটা শুরু করছে ইউনূসের আমলে, তারেক রহমানের আমলে এই ক্রাইসিসটা চলছে। সে এই ক্রাইসিসটা মিটাতে পারলো না কেন? মিটাই দিতে হবে। তো এই 75 লাখের এই যে কষ্টটা, এটাকে কি কেউ নোটিশ করতেছে? আপনি এ পর্যন্ত আমাদের অর্থমন্ত্রী থেকে শুরু করে অন্য কোনো ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর যারা আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারো মুখে শুনছেন তারা এই 75 লাখ মানুষের সমস্যা নিয়ে একবারের জন্য একটা শব্দ উচ্চারণ করছে? এই 75 লাখ লোক কি এই দেশের মানুষ না? তাদের ভোট কি তারা কখনো লাগবে না? কয়েকটা জিনিস আমি আপনাকে বলি, শুনেন। ভোট পাওয়ার জন্য আপনাকে ভালো বাগ্যী হতে হয়, ভোট পাওয়ার জন্য আপনাকে ইমোশন ক্রিয়েট করতে হয়, ভোট পাওয়ার জন্য অপোনেন্টের ভুলগুলিকে ধরিয়ে দিতে হয়। সবকিছু মিলে আপনি ভোট পাইতে পারেন। ভোটটা যাতে আপনি পেয়ে যান, তারপর লোকে কিন্তু আর দেখে না আপনি কত সুন্দর করে কথা বলেন, কত সুন্দর করে চলাচল করেন, মানুষ ওইটা আর দেখে না। তখন মানুষ দেখতে চায় যে আপনি কতটুকু ভালো ম্যানেজার। এখন কিন্তু আমার ভালো নেতা দরকার নাই, এখন আমার একজন ভালো ম্যানেজার দরকার। কারণ ওনাকে দেশটা 5 বছর রান করতে হবে, এবং এই ম্যানেজ করতে যে উনি যদি ওনার সঙ্গে সহযোগী লোকগুলিকে সেরকম অ্যাপ্রোপ্রিয়েট না পান, উনি একটা বলেন, এরা যদি না বুঝে, উনি কি প্রত্যেকটা লোককে বলে বলে করাবেন কাজগুলো? বরঞ্চ আপনি লোকগুলোকে চেঞ্জ করেন, এমন লোককে আনেন যে নাকি আপনি ইশারায় বুঝে, তাকে আপনি কথা বলতে হবে না। আবার কিছু লোক আছে তারা দৌড়াদৌড়ি করবে কিন্তু তারা ক্যাপাবেল না, মানে এরা ধাক্কাধাক্কি করবে কিন্তু গ্লাসটা নড়বে না। ওকে, সায়েন্সের ভাষায় তো এটাকে ধাক্কা, এর মধ্যে বল প্রয়োগ করলে কিন্তু কাজ হয় না। যদি বল প্রয়োগের ফলে এটা স্থান পরিবর্তন করে তখনই কাজ হয়। তা আমি সারাদিন ধাক্কাইলাম কিন্তু নড়াইতে পারলাম না, তাহলে আমাকে যে আপনার হবে না রে ভাই। তো সেই জিনিসগুলো আপনাকে করতে হবে। যদি আপনি না করতে পারেন, তা এটা কিন্তু আপনাকেই নিতে হবে। দেশের মানুষ এখন নেতা চায় না, এখন তারা একটা ভালো ম্যানেজার চায়।
এই লোকগুলিকে আমি তো বললাম যে ভাই এই 75 লাখ লোকের সমস্যা আপনি একদিনে সমাধান করতে পারবেন না, জানি, কারণ এই সমস্যাটা তৈরি করছে হলো ওই যে আপনার ওই লোকটা, ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি আইসেই বলছে এই ব্যাংকগুলো শেষ, এই ব্যাংকগুলো হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে। এটা বলার পরে সমস্ত লোক হুমড়ি খেয়ে পেয়ে ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে গেছে। কারণ ব্যাংকিং সিস্টেমটা তো চলে আপনার বিশ্বাসের উপর, আস্থার উপর। সে আস্থাটা যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরই নষ্ট করে দেয়, আহসান এজ মনসুর যে করছে, জি, তাহলে তো কিছু থাকে না রে ভাই। এই কারণে ইসলামী ব্যাংক থেকে অনেকে টাকা তুলে নিয়ে গেছে, নিচ্ছেন এখনো। এখন এগুলি সব তো ওই লোক শুরু করেছে। তো এখন নতুন যিনি দায়িত্বে আসলেন তিনি করলেনটা কি? আগের লোকের বদনাম আমি সারাদিন করলাম, ওদের তোমার সমস্যার সমাধান হবে না। আমি জানতে চাইবো যে নতুন মানুষটা কি করলেন, যাকে আমরা বসাইলাম সমস্ত নিয়ম নীতি মানে কনভেনশন সব ভঙ্গ করে, কয়দিন আগেও যে ঋণ খেলাপ ছিল তারা এনে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাই দিলেন। কেন বানাইলেন? কোনো ব্যাখ্যা নেই। আমরা কিন্তু কিছু ব্যাখ্যা পাই না, অনেক কিছু। সরকার হয়তো ভালো করেন, কিন্তু ভালোটা কিভাবে ভালো ব্যাখ্যাটা দিবেন আপনি? এই মোস্তাকুর রহমান সাহেব যে বাংলাদেশ ব্যাংকের জন্য অপরিহার্য একজন ব্যক্তি, উনি ছাড়া যে দেশে বাংলাদেশ ব্যাংক চলবে না, এই জিনিসটা তো আমরা বুঝি না তোরে ভাই, একটু বুঝাই দেন না। আমরা তো একটু বুঝতে চাই যে কেন উনি সবচেয়ে যোগ্য লোক। মানে আপনি বলবেন যে উনি তো নিজে ঋণ খেলাপি ছিল, কিভাবে রিশিডিউল করতে হয় জানেন, অতএব ঋণ খেলাপের হাত থেকে বাঁচার জন্য ওনাকে আমার দরকার, উনি নিজে জীবন দিয়ে বুঝবেন। যেটা বলেন সেটাও বলেন, বলে আমাদের বুঝান ভাই, আমরা তো বুঝি না। আমার অর্থমন্ত্রী উনি তো কথাই বলেন না, উনি জ্ঞানী মানুষ, উনি বুঝার জনগণকে বলবে তো যে আমি এই কারণে তাকে বানাইছি। নাকি আপনি ধরে নিচ্ছেন যে একবার ভোট পাইছি 5 বছর আর কোনো জবাব দিতে নাই আমার? এটাও ভাইবেন না রে ভাই। ধন্যবাদ। জবাবদিহিতা না, গণতন্ত্রে তো জবাবদিহিতা ছাড়া কোনো বিকল্প নাই। আপনি যে আমরা যে মুভমেন্টটা করলাম এবং একটা মানে 15 বছরের স্বৈর শাসনের বোঝা কার থেকে নামালাম, মানুষের প্রত্যাশাটা কি? মানুষের প্রত্যাশা হচ্ছে আমি সরকারকে প্রশ্ন করব, রাষ্ট্রকে আমি প্রশ্ন করব, আমার প্রতিনিধিকে আমি প্রশ্ন করব। আমি করতে চাই, করতে জানা প্রশ্ন করছেন, করতে চাই, করতে পারি। ইয়েস, যেই রাষ্ট্র, যে সমাজে, যে সরকারে আপনি বসবাস করবেন, সেখানে যদি আপনি প্রশ্ন তুলতে না পারেন, তাহলে মানে প্রশ্নহীন সমাজ, প্রশ্নহীন রাষ্ট্র, প্রশ্নহীন সরকারি ব্যবস্থা সবটাই হচ্ছে ইটস এ ম্যানিফেস্টেশন অফ দ্য কি অটোক্রেসি। তো সিন্স আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করছেন, প্রশ্ন শুনছেন, সরকার প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং প্রতিকারের ব্যবস্থাও নিচ্ছেন, সেই ক্ষেত্রে তো জবাবদিহিতা তো নিশ্চিত। মাসুদ কামাল যে জিনিসটা পয়েন্ট আউট করলেন সেটা হচ্ছে যে কিছু সিদ্ধান্ত যেটা নিয়ে মানুষ সমালোচনা করছে, মানুষ আশা করেছিল যে এই ব্যাপারে একটা ব্যাখ্যা দেওয়া হয়, রাইট, তো সেটা তো নাই প্রতিটি কাজের ক্ষেত্রে। ওইটাই বলছেন উনি যেটা বলছেন সেইটার ব্যাখ্যা প্রবাবলি আমার যদি মনে পড়ে, ইনফ্যাক্ট আপনি খুব দ্রুতই আপনি আমাকে ধরলেন বলেই আমি ইনফ্যাক্ট আই ওয়াজ লুকিং ফর অ্যান এক্সপ্লানেশন। আমার যতদূর স্মৃতিতে মনে, এটা নিয়ে যখন খুব রোড হচ্ছিল, আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল অ্যাবাউট দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ বাংলাদেশ ব্যাংকস গভর্নর, তখন বোধহয় অর্থমন্ত্রী বোধহয় একটা এক্সপ্লানেশন দিয়েছিলেন, আমার যদি মনে পড়ে। আমি হয়তো এরপরে যদি বিরতি পাই, আমি একটা দিয়েছিলেন, এবং সেখানে বোধহয় আমি মানে হুবহুতর বলতে পারবো না, মানে ইন্টারপ্রিটেশনটা এভাবে হতে পারে যে কিপ ইউর ফেইথ, হ্যাভ ফেইথ অন হিম। দেখেন যে উনি হয়তো অনেক কিছু যেটা প্রত্যাশা করছেন এর চেয়ে অনেক ভালো করতে পারেন। এক্স্যাক্টলি ডেলিভারি শব্দটা বলেছেন। তো আমাদের উনি নিজেও মেনে নিয়েছেন যে আমাদের সরকারের বয়সটাই তো আসলে, যদি গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্টের আগের বলি, তাহলে প্রবাবলি ইট ওয়াজ এ গভর্নমেন্ট ফর মানে লেস দেন এ মান্থ, কম সময়ের একটা সরকার ছিল। এখন যদিও 2 মাস হয়েছে, তো অমনি একটি সময়তে ঠিক মানে হ্যাঁ, নিয়ম নীতি প্রচলিত পদ্ধতিগুলো হয়তো আমরা অনুসরণ করিনি। আমি সরকারের কথা বলছি, সরকার হয়তো অনুসরণ করেনি। আমরা যেটা দেখেছি যে কিভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়, ব্যাংকিং সেক্টরে কেউ কখনো এই জাতীয় লোকই তো কিন্তু এটাও তো ঠিক, যারা ডক্টরেট ডিগ্রিধারী তারাও তো ব্যাংকের গভর্নর ছিলেন, তারাও তো তাদের আমলেও তো অবস্থা তারা অনেকটাই মিস করেছেন। তবে আমি মাসুদ কামাল ভাইয়ের একটা প্রশ্নের উত্তর আমি যেটা দিতে চাই, আমি নিজে খুবই গরিব মানুষ, ভুক্তভোগী, কিন্তু আমার তো অনেক টাকা পয়সা নাই। আমার পত্রিকার অ্যাকাউন্টে আমার পত্রিকা অফিসের খুবই নিকটতম একটা জায়গা ছিল SIBL, সোশ্যাল ইসলামী ব্যাংকের একটা শাখা।
তো বেশি দূরে যেতে হবে বলে মানে আমি ওই ওই এক্সিম টেক্সিম সবই মানে ওই টাইপের ব্যাংকই, তো বাধ্য আমি ওই এসআই বেল নিকটতম থাকলেন ওখানে আমার প্রত্যেকের অ্যাকাউন্টটা ছিল, আমি ওটাই মেনটেন করতাম। ম্যানেজার ওয়াজ গুড, উনি আমাকে একটা ইঙ্গিতও দিয়েছিলেন যে আপনি কিছু কিছু করে মানে টাকা নিয়ে যান, ট্রান্সফার করে, মানে আমি এখন বুঝতে পারছি উনি তো আমাকে ইঙ্গিত দিয়েছিলেন। আচ্ছা, তো আমি আসলে আই কুড নট নোটিস হিজ ইন্ডিকেশন, বুঝি নাই, আমি রাখলাম আমার পত্রিকার অ্যাকাউন্টের টাকা। এটা টোটালি ওই যে মাসুদ কামাল ভাই যেটা বললেন, আমি খুবই ওয়ার্স্ট ভিকটিম। আমি আমার স্টাফদের বেতন দিতে আমার খুব মানে কষ্ট হয়েছে, অনেক মোটামুটি একটা গুড অ্যামাউন্ট অফ মানি পত্রিকার টাকা আটকে আছে। তো এটা যেটা বলেন যে ইয়েস আমি জানি বা আরেকজন জানে বলে সেটা আলাদা, কিন্তু আমার মনে হয় এটা নতুন গভর্নমেন্টের উপরে দায়টা আসছে না। এই কারণে এই যে এস আলমদের মালিকানাধীন 7টি ব্যাংক, এটা যে হাসিনার পেয়ারার মানুষ, রেহানার মানে সোজা কথা প্রোটেস্ট, তার সৃষ্টি করা জিনিস, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ জানে এবং প্রতিনিয়ত মানে না, এটা আমি আপনার সাথে একমত হওয়ার পরেও আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে সরকারের দায় নাই এই সরকারের বলছেন, কিন্তু এই সরকার তো এটা এই লিগেসিটা টানছে। সরকারের দায় বলতে এটুকু বোঝাচ্ছি যে যারা আপনার ওখানে ডিপোজিটরস, যারা ডিপোজিটরসদের জন্য, আমি তো একজন ডিপোজিটর, মানে আপনি তো ভিকটিম। ইয়েস, তো আমি তো আমার টাকাটা ফেরত চাইবো। এখন ওই যে মাসুদ কামাল যেটা বলেন যে 75 লাখ মানুষ আজকে রাস্তায়, হ্যাঁ, সে যাবে কই? আমারও তো 75 পয়সা, এদের তো একটা ব্যবস্থা নিতে হবে, সেই ব্যবস্থাটা আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারি, এটা সত্য। এই ব্যবস্থা মানে ওই যেটা কিছু পলিসি ম্যানেজমেন্টের ব্যাপার ছিল, একটা প্যানিক হয়ে গেছে, মানুষ টাকা তুলে ফেলেছে, তুলে ফেলার কারণে এখন ব্যাংকের আর সেই হেলথ কন্ডিশনটা ব্যাংকের নাই, এই ব্যাংক কখন আপনাকে টাকা দিতে পারবে? বাট একটা ব্যবস্থা তো আপনাকে ম্যানেজমেন্ট বলেন, একটা কিছু করতে হবে। একটা সময় আমরা আশান্বিত হলাম, মানে আমি নিজেও একজন মানে ক্ষুদ্র মানে বিনিয়োগকারী, তো না মানে টাকা জমাকারী, অবশ্যই। তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছিল যে কিছু কিছু করে দেওয়া যাবে, বা সবকটা ব্যাংক এক হয়ে গেলে অ্যাটলিস্ট ম্যানেজমেন্ট কস্ট কমে যাবে, একটা কিছু হবে আর কি। যাই হোক, এখন তো মানে এটা তো মানে কি বলবো, এটা তো মানে আমাদের যিনি রাষ্ট্রপতি হয়ে আছেন, তিনি তো তার নিজের পরিচালনা যে ব্যাংকটা ছিল, ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি ইসলামী ব্যাংকের, সেটাও তো 12টা বাজিয়েছেন। এখন তো সবাই প্রশ্ন করতেছে, তাহলে বিএনপি সরকারের আমার সময় উনি এতদিন কন্টিনিউ করবেন কেন? আমরা একটা মানে আমার কাছে যেটা মনে হচ্ছে কি, যে একটা সময় তো আমরা মানে সঙ্গত কারণেই ছিল, মানে প্রেসিডেন্টকে ইমপিচ করার যে টুলস, ঠিক আছে, সেটা ছিল না, কিন্তু এখন তো সুযোগ আছে, এখন সুযোগ আছে। আমরা যেটা চাচ্ছিলাম, উনি যদি নিজে ভদ্রচিতভাবে যদি যান, কেন উনি নিজে বার্তা সংস্থা রয়টার্সকে উনি ইন্টারভিউ দিয়ে বলছেন যে নির্বাচনের পর আমি চলে যাব, বলেছেন, তো কি যাচ্ছেন না কেন? এখন আমরা মানে উনি স্বেচ্ছায় যাবেন কেন? না, স্বেচ্ছায় যাবেন এই কারণে ওনার লজ্জা শরম থাকলে যাওয়া উচিত। বাংলাদেশের ইতিহাসে কেউ কি মানে ক্ষমতা স্বেচ্ছায় ছেড়ে গেছে আপনার রেকর্ড আছে? এটা একটা খুব কঠিন প্রশ্ন করেছেন, আসলে ঝাঁটা পেটা না খেলে কেউ যায় না। ঠিক আছে, আমি মাসুদের কাছে যাই। শব্দটা বোধহয় একটু কঠিন হয়ে গেছে না? না, সে তো বটেই। না, এই যে পরিস্থিতিটা এই যে খালি আগের সরকার এটা করেছিল, আমি এটা করেছি, এটা মানুষ শুনবে না। মানুষ এখন জানতে চায় কি যে আপনি কি করতেছেন। আপনাকে যদি বললেন 75 লাখ মানুষ আছে রাস্তায়, তাদের ব্যাপারে সরকারের বক্তব্যটা কি, এটা জানতে হবে। আর উনি যে ভিকটিম, এরকম কিন্তু মানে অনেক ভিকটিম, অনেকে এই ব্যাংকগুলোতে। আপনি ব্যাংকগুলোকে 5টা ব্যাংকে এক করে দিবেন, এটা সেটা আপনি বলার পরে মানুষ টাকা তুলে নিয়ে গেল, এর জন্য দায়ী কে? হামের জন্য দায়ী যদি হন প্রফেসর ইউনূস। না, হামের জন্য 20 সাল থেকে এই দেশে আমি যেটা দেখলাম, 20 সাল থেকে টিকা দেওয়া বন্ধ। হ্যাঁ, ওই তো ধারাবাহিক দুইটা সরকার। না, আমার কথাটা হলো কি, ঠিক আছে, আগের গভর্নমেন্ট দায়ী, আহসান মনসুর দায়ী, সালেউদ্দিন দায়ী, সব দায়ী, ঠিক আছে। আপনি এখন ওই লোকগুলি দায়ী, এটা বলা পর্যন্ত কি আপনার দায়িত্ব? কোনো অবস্থাতে না। এখন আমার কথা, ওখানে তো 3-4 জন লোক, হ্যাঁ, তারা যদি দায়ী হয়ে থাকে তাদেরকে বিচারের আওতায় আনেন, তাদেরকে জিজ্ঞাসা করেন তুমি অন্যায় কাজটা কেন করলো, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি সেই দায়িত্বটা ঠিক মতো পালন করো নাই, তোমার জন্য শাস্তি পেতে হবে। কারণ তাকে যদি আপনি শাস্তি না দেন, এখন আবার যাকে আনছেন সে এরকম করবে, তাকে লোকে দায়ী বলবে, তার তো কোনো সমস্যা নেই, দায়ী বলে বলুক,
আমার কাজটা আমি করে ফেলেছি। তো এটা তো হলো না। যদি কারো কারণে একটা লোকের সিদ্ধান্তের কারণে যদি অনেক লোক ভোগান্তির শিকার হয়, তো সেই লোকটাকে তো এর জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে। উনি বলছেন আমি ভালো মনে করে করছি, ওকে, আপনি প্রমাণ করেন আপনি কিভাবে ভালো করলেন, আপনি প্রমাণ করতে তো হবে। এইগুলো একটা দিক। দ্বিতীয় দিকটা হলো যে লোকগুলি সংকটে পড়ে গেছে অলরেডি, যে লোকটা গাড্ডায় পড়ে গেছে, একটা গর্ত করছে, এখানে মনে করেন আমি একটা গর্ত বানাইছি, ওই গর্তে হাঁটতে যেয়ে আপনি পড়ে গেছেন। এখন আপনারা যদি ঝগড়া করে সবাই মিলে বলেন এই গর্তটা এনে কে খুঁড়ছে, কেন খুঁড়ছে, মাসুদ কামাল খুঁড়ছে, মাসুদ কামাল মারো পিটাও সব, আরে ভাই একটা লোক তো গর্তের মধ্যে আছে অলরেডি, তাকে তো আগে তুলবেন, তাকে আগে তুলবেন না। যে লোকটা গর্তের মধ্যে পড়ে গেছে তাকে আগে উঠান, সে তো মরে মরে। এই 75 লক্ষ লোক, কিন্তু 75 লক্ষ থেকে আমি এইমাত্র আবার ইন্টারনেটে চেক করলাম, তারা বলতেছে ফিগারটা 75 থেকে 77 লাখ। তো 75 লাখ লোক ব্যাংকে আমানতকারী, মানে ইনক্লুডিং মি, আপনি সহ সেটা বলেন। 75 থেকে 77 লাখ, তার মানে কি এই 75 লাখ পরিবার, কিন্তু আপনার মাথায় বুঝতেছি তারা কি বলতেছে, তারা কি এই আহসান মনসুরকে চিনে? এদের মধ্যে অনেকে লোকের নামও জানে না, অনেকের নামও জানে না কে কি। তার বক্তব্য হলো আমি একটা ঝামেলায় পড়ছি ইউনুস গভর্নমেন্ট বলে, তো আমি তো ইউনুস গভর্নমেন্ট নাই। কারণ এই বর্তমান গভর্নমেন্ট আমাকে ঝামেলা থেকে উদ্ধারের জন্য কি করতেছে, উদ্ধার করতে পারবে কি পারবে না সেটা অন্য কথা, কিন্তু হয়তো অনেক বড় ঘটনা পারবে না, কিন্তু সে কি আমার জন্য চেষ্টা করতেছে? আমি তো এই গভর্নমেন্টকে ভোট দিছি, আমি চেষ্টার আশা করবো না। তার মানে কি ব্যাংকে যখন করে ব্যাংক খুলে আমি ইচ্ছা করে ব্যাংক খুলতে পারবো না তো। যখন আমি ব্যাংকটা খুলি, ব্যাংকটা যখন বাংলাদেশে মানুষের কাছে যায় যে আমি একটা ব্যাংক করছি, তোমরা আমাকে টাকা রাখো, তখন কি হয়, মানুষ ধরে নেয়, বিশ্বাস করে যে এই ব্যাংকটার পেছনে গ্যারান্টার হলো গভর্নমেন্ট। গভর্নমেন্ট বলতেছে এই ব্যাংকটা আমি খুলতে দিয়েছি, তোমরা আমার উপর ভরসা করে এখানে টাকা রাখো। এখন গভর্নমেন্ট কি করতেছে এটা আমি জানতে চাইবো না? গভর্নমেন্ট একটা আওয়াজ দিচ্ছে, এটা নিয়ে কোনো আওয়াজ শুনছেন আপনি পর্যন্ত? আপনি তো ভুক্তভোগী, আপনি তো আওয়াজ শুনলে সবচেয়ে আগে শুনবেন, শুনছেন আপনি কিছু? আপনার গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট, এটা আমারও গভর্নমেন্ট, সবারই গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট এই 77 লাখ লোকের জন্য কি করছে আপনি আমাকে বলেন না রে ভাই। প্রায় শেষ করতে হবে, শেষ 30 সেকেন্ড আছে ভাইয়া। না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো সংকট আছে, অনেকগুলো সমস্যা আছে, এবং যেগুলো আমরা ইনহেরিট করেছি, শুধু কথা আমরা উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, এটা আমাদের কাঁধের মানে চেপে বসেছে, তাই না? এখন আমাদের এটাকে আমাদের রিজলভ করতে হবে। রিজলভ করার জন্য আপনি যেটা বলছেন যে এখন ন্যাশন নিডস এ ম্যানেজার, মানে আপনি বোধহয় ইঙ্গিতটা দিতে চাচ্ছেন সরকার সিও, রাইট। সেই ক্ষেত্রে আমি মাঝে একবার বলেছিলাম যে আমি আস্থা রাখতে চাই আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, আমাদের একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রী আছেন, খুবই বেনিভোলেন্ট ডেডিকেটেড একজন প্রধানমন্ত্রী আছেন। তিনি জনগণের যে সমস্যাটা এটা তিনি উপলব্ধি করবেন। আশা করি মানে জনগণ খুব বেশিটা সাফার করবে না। সাফার তো আমাদের সবাই মিলেই করতে হবে, কিন্তু একেবারেই মানে আপনার মানে সরকার ভালো থাকবে, জনগণ সাফার করবে, মানে যেটা আওয়ামী লীগ আমলে ছিল, এই ধরনের পরিস্থিতি হবে না। সব আমরা দেশটাকে মানে টেনে তুলতে পারবো একটা বিপর্যস্ত। কিন্তু ঘটনা হচ্ছে, আমি শেষ কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সরি, রাইট, এটা সত্য, কিন্তু আপনার দিন সময় কিন্তু অনেক গড়াচ্ছে। এর মধ্যে আপনাকে বলতে হবে আপনি এই ব্যাপারে কি ব্যবস্থা নেবেন। আপনি তো কিছুই ব্যবস্থা বলছেন না, এটাই মাসুদ কামাল বলেছেন, এটাই সাধারণ মানুষের। মাসুদ কামাল ভাই যেটা বলেছেন বা আপনি আমাকে মনে করে দিলেন, এটা মানুষের প্রত্যাশা নিশ্চয়ই। আমরা জনগণ যাতে বেশি আতঙ্কিত না হয়, আমরা মানুষকে খুব তাড়াতাড়ি প্রত্যাশা রাখতে চাই, সরকার অনেক এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে, এটাই তো। অনেক ধন্যবাদ।